ধন্যবাদ জানাই আমাদের প্রধান আলোচক শ্রদ্ধেয় ডক্টর নিহাররঞ্জন রায় স্যারকে, তার মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করছেন যাতে আমরা একজন আদর্শ হোমিওপ্যাথ হিসেবে তৈরি হই। তো সেই স্যারের এই প্রচেষ্টার অংশ হিসেবে স্যার তার বইয়ের পাণ্ডুলিপি অর্থাৎ শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স এই বইয়ের পাণ্ডুলিপি থেকে স্যার ধারাবাহিকভাবে আলোচনা করছিলেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা মায়াজমের অলরেডি সিফিলিটিক মায়াজম পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম। আজকে স্যার মায়াজমেরই আরেকটা পার্ট টিউবারকুলার মায়াজম সম্পর্কে স্যার আলোচনা করবেন। তো আমরা ধৈর্য ধরে স্যারের এই আলোচনা শুনব। তো স্যার যদি প্রস্তুত থাকেন, স্যারকে তার আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর বিজয় চন্দ্র দে মহোদয়কে। আমরা মৌলিক যে তিনটি মায়াজম সেটি নিয়ে আমরা কথা বলেছি। আপনারা এই ক্লাসগুলো যদি নিয়মিত শুনতে থাকেন তাহলে দেখবেন এরপরে আমি মৌলিক মায়াজম তিনটি, সোরা, সাইকোসিস এবং সিফিলিস, এই তিনটি মায়াজম মৌলিক। এখন আমরা টিউবারকুলারকেও মায়াজম হিসেবে জানতাম, কিন্তু এই আধুনিক সময় এসে টিউবারকুলার মায়াজম হিসেবে অনেকেই বলতে নারাজ। টিউবারকে মায়াজম হিসেবে দেখতে বা বলতে অনেকেই। এই প্রশ্নের আজকে আলোচনার আগে এই প্রশ্নের একটা মীমাংসা হওয়া দরকার। আমরা অনেক সময় বলি টিউবারকুলার ডায়াথেসিস, আমি আদৌ জানি না ডায়াথেসিস কি। আমরা যদি একটু দেখি টিউবারকুলার দুটি মৌলিক মায়াজমের সংমিশ্রণের ফল, সোরা এবং সিফিলিস। এই দুটি মায়াজমের সম্মিলিত রূপই হচ্ছে টিউবারকুলার। এখানে মৌলিক দুটি মায়াজম মিলে একটা অবস্থা সৃষ্টি করছে। আমরা যদি একটু দেখি ডেফিনেশন অফ ডায়াথেসিস, এই ডায়াথেসিস কি আসলে, এটা আমাদের বোঝা দরকার। এই বিষয় নিয়ে কথা বলার আগে আমাদের এটা একটু বোঝা দরকার। ডোর্সি নামক একজন হোমিও চিকিৎসক, হোমিও মনি ঋষি, তিনি ডোর্সি ডিফাইন্স, তার মতে ডায়াথেসিস means the inherited or organic weakness and systemic inferiority which leads to the morbid or disposition and specific pathological processes in the evolution of a disease. ডোর্সি বলছেন যে উত্তরাধিকার সূত্রে অর্গানিক বা জৈব যেটা উইকনেস, দুর্বলতা এবং একটা সিস্টেমিক হীনমন্যতা, একটা ধারাবাহিক ভাবে হীনমন্যতা বা হীন অবস্থা, এটাকে লিড করে অস্বাস্থ্যকর বা রুগ্ন অবস্থা, তার স্বভাব, মেজাজ, প্রবণতা ইত্যাদি, ডিসপোজিশন and নির্দিষ্ট করে প্যাথোলজিক্যাল প্রসেস ইন দি ইভলিউশন। এই প্যাথোলজিক্যাল অবস্থাটা একটা রোগের ক্রমবিকার বা বিবর্তন নিয়ে আসে। এখানে ডোর্সি আরো বলছেন এই কনস্টিটিউশনাল সাসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা অফ দি বডি টু রিঅ্যাক্ট, শরীর একটা প্রতিক্রিয়া ইনসার্টে নির্দিষ্ট বা নিশ্চিত করে বা নিঃসন্দেহে হয়ে
এক্সট্রিনসিক দেহগত বা তন্তুগত বা বহিস্থগত এমন একটা অবস্থা হয় স্টিমুলেট উদ্দীপক অবস্থায় থাকে, often making the person liable to develop particular disease. তাই করছে কাকে? নির্দিষ্ট কোনো রোগকে। আমরা এই যে ডায়াথেসিসের কথা শুনলাম, তাহলে আমরা একটু যদি দেখি ডায়াথেসিসটা আসলে সংজ্ঞায় দেখলাম। আপনারা আমার এই বই যখন দেখবেন তখন আমি ডায়াথেসিস এবং মারাজমের কি পার্থক্য, ডায়াথেসিস কি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ডায়াথেসিস কি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এবং ডায়াথেসিস এবং মারাজমের কি পার্থক্য সেটিও আপনারা আমার বইয়ে পাবেন। হোমিওপ্যাথি শাস্ত্রে টিউবারকুলার শব্দটি মূলত চিকিৎসকদের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এটি কেউ মারাজম বলছে, কেউ বলছে ডায়াথেসিস বলছে। তাহলে আমরা মারাজম নিয়ে আমরা অনেক কথা বলছি। আমরা যদি আবার দেখি মারাজমটা কি, এই আলোচনায় এই বিষয়টি একেবারে পরিষ্কার হওয়া দরকার। হোমিওপ্যাথির যে জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান তিনি বলছেন মানুষের সব দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগের মূল বা অদৃশ্য কারণ হলো মারাজম। তিনি আমাদেরকে মূলত সোরা, সাইকোসিস এবং সিফিলিস এই তিনটি মারাজমের কথা বলছেন। অর্থাৎ এইগুলো হচ্ছে, এই যে মারাজম এটা হচ্ছে রোগের আদি ভিত্তি বা কজ অফ ক্রনিক ডিজিজ। এই কজেশনটাই হচ্ছে, কারণটাই হচ্ছে মারাজম। মারাজম হচ্ছে ক্রনিক রোগের কারণ। তাহলে আমরা মারাজমটা বুঝতে পারলাম। আমার বাসায় কে আসছে গেটে, আমি একটু প্লিজ বলে দিই। গেটে কেন আসছে? তো দুঃখিত আমি। এখন ডায়াথেসিস কি মারাজম বললাম, বুঝতে পারলাম তো রোগের একটা আদি কারণ। হ্যানিম্যান সেটাকে দায়ী করছেন, মানে মারাজম ইজ দ্য কজ অফ এ ডিজিজ। আমি বলতাম মারাজম ইজ দ্য কজ অফ ক্রনিক ডিজিজ, কিন্তু এখন বলতে হবে মারাজম ইজ দ্য কজ অফ ডিজিজ। কারণ রাজন সংক্রমণ একুয়েট যে অবস্থা বা তরুণ যে অবস্থা সেটাকেও তিনি মারাজম বলছেন, একুয়েট মারাজম। কাজে আমরা জেনারেলি এখন বলতে পারি মারাজম ইজ এ কজ অফ ডিজিজ, রোগের কারণ। এবারে আমরা দেখি ডায়াথেসিস কি। হোয়াট ইজ ডায়াথেসিস? ডায়াথেসিস বলতে আমরা বুঝি শরীরের একটি বিশেষ প্রবণতা, গঠন বা ঝুঁকি, একটা অবস্থা, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রিডিসপোজিশন যেটাকে আমরা বলি, সেটা হতে পারে জন্মগত ভাবে, বংশগত ভাবে, কোন নির্দিষ্ট রোগে আক্রান্ত হওয়া, শারীরিক দুর্বলতা, এই কথা ডর্সিও বলছে সেখানে, বা ধাতুগত যে অবস্থা, ধাতুগত অবস্থা, অর্থাৎ সেটা হতে পারে বংশগত ভাবে, হতে পারে জন্মগত ভাবে, হতে পারে কোনো ধরনের নির্দিষ্ট রোগে। যেমন ঠান্ডা লেগে তার দ্রুত ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা লাগলেই তার সমস্যা দেখা দেয়, তার শ্বাসকষ্ট দেখা দেয়, তার গ্ল্যান্ড ফুলে যায়। এই যে শারীরিক দুর্বলতা বা ধাতুগত যে একটা অবস্থা তার মধ্যে দেখা যায়, সেটাকে ডায়াথেসিস বলে বা ধাতুগত অবস্থা বলা হয়। এটিকে আমরা আরো একটু ব্যাখ্যা করে বলি, ডায়াথেসিস বলতে শরীরের একটি বিশেষ প্রবণতা, বিশেষ বংশগত বা শারীরিক গঠনের কারণে আক্রান্ত হওয়ার যে প্রবণতা বা ধাতুগত যে অবস্থাটা, এক কথা হলো ধাতুগত অবস্থা প্রাপ্ত, অর্থাৎ রোগে আক্রান্ত হওয়ার যে একটা ধাতু
ধাতুগত অবস্থায় সে প্রাপ্ত হয়, সেটাকে আমরা ডায়াথেসিস বলতে পারি। তাহলে টিউবারকুলারকে আমরা মায়াজম বলতে অনেকে চান না কেন? টিউবারকুলার নিজে স্বাধীন কোনো মৌলিক মায়াজম নয়, অর্থাৎ মৌলিক মায়াজম হচ্ছে তিনটি: সোরা, সাইকোসিস এবং সিফিলিস। এখানে সোরা এবং সিফিলিস দুটি, আমার বিদ্যুৎ চলে গেছে, জানি না কথা বলতে পারবো কিনা, দুটি মৌলিক মায়াজমের সংমিশ্রণ, সেটি হলো টিউবারকুলার মায়াজম। তাহলে যেহেতু অ্যানিমালের যে তিনটি মৌলিক মায়াজম, এই যে মৌলিক কোনো দোষ নয় এটি, বরং দুটি মায়াজমের সংমিশ্রণে বা মিলনে টিউবারকুলার তৈরি হয়েছে। তাই খাঁটি বা আদি অর্থে এটিকে কোনোভাবেই অনেকে মায়াজম বলতে নারাজ। অনেকে একে অনেক সময় সিউডো মায়াজম বা ছদ্ম মায়াজম হিসাবেও অভিহিত করে থাকেন। এখন এই যে অবস্থাটা, একে ডায়াথেসিস বলা হয় কেন, বা কেন যুক্তিযুক্ত ডায়াথেসিস বলা? যেহেতু টিউবারকুলার অবস্থাটা সোরা এবং সিফিলিসের ভয়ঙ্কর মিশ্রণের ফলেই তৈরি হয়। এটি শরীরের নির্দিষ্ট ধরনের রোগের, বিশেষ করে ক্ষয়জনিত রোগ, যক্ষ্মা, টিবি, যেটাকে বলি, ফুসফুসের রোগ, প্রবল আকর্ষণ বা দুর্বলতা তৈরি করে। এটি মানুষের শারীরিক এবং মানসিক গঠনে এমন এক পরিবর্তন আনে যা তাকে খুব সহজেই অসুস্থ করে তোলে। এই বিশেষ শারীরিক যে প্রবণতা বা যে শারীরিক একটা অবস্থায় নিয়ে যায় দুটি মায়াজমের সংমিশ্রণ, এবং একটা দুর্বলতা তৈরি করে, ঠিক এ কারণেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ডায়াথেসিস বলা হয়। আমরা কিন্তু আগে টিউবারকুলারকে মায়াজম হিসেবে জানতাম, কিন্তু আমরা যদি এটিকে ভিন্নভাবে মায়াজম বলতে পারি না, কারণ এর মধ্যে দুইটি মৌলিক মায়াজমের অবস্থান বা সংমিশ্রণ রয়েছে। সহজ কথা আমরা যদি বলি, টিউবারকুলার মৌলিক কোন রোগের কারণ বা মায়াজম নয়, এটি পূর্বপুরুষ থেকে প্রাপ্ত দুটি ভিন্ন মায়াজমের সংমিশ্রণ, যা শরীরে ক্ষয় রোগ বা নির্দিষ্ট অসুস্থতার একটি স্থায়ী প্রবণতা। এই যে প্রবণতা বা অবস্থা প্রাপ্ত হয়, এই যে প্রবণতা বা অবস্থা প্রাপ্ত হওয়া, এটি ডায়াথেসিস তৈরি হয়। এই যৌক্তিক কারণেই আধুনিক এবং ক্লাসিক্যাল যে চিকিৎসক, এরা টিউবার মায়াজমের পরিবর্তে টিউবারকুলার ডায়াথেসিস হিসেবে বেশি বলতে, মানে ডায়াথেসিস বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নিখুঁত মনে করেন। এই হলো বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি মূলত দুটি মায়াজমের সংমিশ্রণের একটা অবস্থা, এবং এটি সংমিশ্রণ অবস্থার পরে যে এক নতুন কিছু একটা প্রবণতা তৈরি করে, যে কারণে মূলত এটি মায়াজম না বলে এটিকে একটি মায়াজমের ভিন্ন অবস্থা বা প্রবণতা, যে কারণে এটি ডায়াথেসিস বলাই অধিক যুক্তিসঙ্গত।
আমরা এবারে যেভাবে আমরা আমাকে শোনা যায় তো, আমার কিন্তু বিদ্যুৎ নেই, আমি কিন্তু আমার ফোনের কেনা নেট দিয়ে কথা বলছি, জি ভালো স্যার, নেট পাওয়া জি যায় না। স্যার, শোনা যায়, বলেন স্যার। তো আমি এখন মোবাইল আর আমি ল্যাপটপ অফ হয়ে গেছে আমার। তো আমরা এবারে যেভাবে টিউবওয়েল গুলাকে জানি, আমরা শুনে আসছি, আমার বইয়ের যে টিউবওয়েল গুলার মাধ্যমে আলোচনা, সেখানে আমরা এখনো যাইনি। আমি একটু কিছু কথা টিউবওয়েল গুলার ডাক্তার নিয়ে বলতে চাই। এই টিউবওয়েল গুলার মূল কথা হচ্ছে, একটা শব্দ মনে রাখলে হবে। যেমন আমরা সরাই শিখেছিলাম ইরিটেশন অ্যান্ড ল্যাক অর হাইপো, হাইপো শিখেছিলাম ওভার গ্রোথ, সেগুলিতে শিখেছিলাম ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডিজেনারেশন। টিউবারকুলারতেও আমরা একটা শব্দ দিয়ে এটাকে আমরা মনে রাখতে পারি, যেটা আমরা শুনে আসছি ধারাবাহিক ভাবে, ডিসস্যাটিসফ্যাকশন, অতৃপ্তি। টিউবারকুলারকে যদি মনে রাখতে পারি আমরা একটা শব্দ দ্বারা, ডিসস্যাটিসফ্যাকশন। আমরা ব্যাখ্যায় আলোচনায় বুঝতে পারবেন সেটি। পারসন craves sugar, but this makes them sick and they become dissatisfied. ধরুন একজন লোক খুব মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু মিষ্টি খেলে সে পীড়িত হয়, অসুস্থ হয়, তারপরেও তার মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা কমে না। সেক্সুয়াল অবস্থায় যান ওই মানুষটি, সেক্সুয়াল আকাঙ্ক্ষা তার এখানেও প্রবল, ক্রাভিংস বলছে, ক্রাভিংস প্রবল। এই আকাঙ্ক্ষা থেকে ওই ছেলেটি হয়তো প্রচুর মাস্টারবেশন করছে এবং সেই মাস্টারবেশন করার ফলে ক্লান্ত হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তারপরেও সে তার এনজয়ের জন্য ওই মানুষটি প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে যাচ্ছে, সে ফিরতে পারছে না জায়গা থেকে। এইভাবে তার ফিজিক্যালি একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকে, অতৃপ্তি বোধ থাকে। খাবারে বসছে, সে অনেক খেলো, তারপরও তার মধ্যে খাবারের বাসনা দূর হয় না, খাবারের চাহিদা পেটে ধরে না, পেটে ডিস্টার্ব করে খাবার খেলে, তারপরও তার সেটা সে বলতে পারে না। এই অতৃপ্তি বোধ তার মধ্যে শারীরিক স্তরেও থাকে, মানসিক স্তরে থাকে। ধরুন আমরা ফিজিক্যালি একটু বুঝতে পারলাম, মানসিক স্তরে আমরা এই টিউবারকুলার অতৃপ্তি কিভাবে বুঝতে পারবো? তার একটা পরিবর্তনশীল মনোভাব। কি করেন আপনি? ডাক্তার কি করবো, চাকরি করি। কতদিন? 8 মাস। এরা কি করতেন? এর আগে ছিলাম হাই স্কুলে। তারা কি করতেন? তারা গেছিলাম ব্রাকে। তারা কি করছেন? তারা গেছিলাম এনজিওতে। তারা গেছিলাম, তারা কি করছেন? তার আগে ছিলাম প্রাইমারি স্কুলে। আমি গত 3 বছরে 7টা চাকরি ছেড়ে দিয়েছি। আমার কাছে আসতে ডাক্তার, এর আগে আমি 10 জন ডাক্তার দেখিয়েছি, কিন্তু দেয়ার ইজ নো রেজাল্ট। কতদিন ছিলেন? ওই 2 মাস, 1 মাস, 3 মাস, ভালো হয় না। বাসাতে আপনার বাচ্চাটি আজকে একটা পোশাক পরবে, কালকে একটা পোশাক পরতে হবে, এটা আজকে পরবো না, আজকে স্কুলে এটা নেবো না, আজকে জুতো ওটা পরবো না, নিত্য নতুন বায়না করে। এই যে চেঞ্জেবল মেন্টালিটি থাকে সবসময়। বিয়ে করছে একটা, ছেড়ে দিছে, আর একটা বিয়ে করছে, ছেড়ে দিছে, আর একটা প্রেমিক জোগাড় করছে, ছেড়ে দিছে। পেশায় পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে, এদের সব জায়গায় একটা চেঞ্জেবল মেন্টালিটি থাকে। সব সময় এরা এই যে পরিবর্তনশীল মনোভাব নিয়েই চলে, সব জায়গাতেই ভ্যাগাবন্ড মেন্টালিটি থাকে তাদের। তারা
কোথাও একই জায়গায় থাকতে পারে না। আজকে এক জায়গায়, কালকে এক জায়গায়, তারপর দিন এক জায়গায়, এবং আপনার চেম্বারে এসেও দেখবেন এই টিউবারকুলার মানুষটি অস্থির প্রকৃতির। তবে ছোড়া আছে যেহেতু, সে বসে আছে এক জায়গায়, ঘুরে ফিরে দেখতেছে চেম্বারের পরিবেশ কেমন আছে, কারো কোনো সহায়তা করা লাগে কিনা। একটু আমি আপনাকে সহায়তা করতে পারি কিনা, আপনি বললে আপনাকে আমি হেল্প করতে পারি, ফ্যানটা একটু চালানো দরকার, একটু আমাকে বলেন, আমি চালিয়ে দিচ্ছি। এই যে তাদের মানসিকতা, তারা এক জায়গায় স্থির হয়ে দেখবেন টিউবারকুলার মানুষটি চেম্বারে এসে একভাবে থাকবেন। এখন আমরা যদি এদের মধ্যে ক্রাইটেরিয়াস অফ টিউবারকুলার, এর মানদণ্ডটাকে কিভাবে আমরা চিনতে পারি? এক, অল্টারনেশন, এই যে পরিক্রম, অদল বদল, সবসময় তারা একই জিনিস একইভাবে দিতে চায় না। আর থেকে বলা হয় পিরিয়ডিসিটি, যেটাকে আমরা বলি পর্যায়ক্রম, পর্যাবৃত্ত। দেখো কি বলবো, প্রত্যেক 7 দিন পর পর আমার মাথা যন্ত্রণা, প্রত্যেক 1 মাস পর পর আমাকে একবার জ্বর হবেই, প্রত্যেক 15 দিন পর পর আমার আমসা হবেই, প্রত্যেক 15 দিন পর পর আমার এই সমস্যা দেখা দেবে। এই মাপ নেই, আমি দীর্ঘ 10 বছর ভুগতেছি, এই 15 দিন পর আক্রান্ত হয়, কত ডাক্তার দেখালাম, কোনো কাজ হয়। এটাকে বলা হয় পিরিয়ডিসিটি, যেটাকে বলা হয় পর্যাবৃত্ত বা পর্যায়ক্রমে একটা রোগ আসে। আর একটা সমস্যা মানদণ্ড বিবেচনা করা যায় ওয়ান সাইডেড ডিজিজ, এক পার্শ্বিক যে রোগটা আমরা বলি, ঘুম, ইনসোমনিয়া যেটাকে আমরা বলি, অ্যানোরেক্সিয়া বলা হয়, ক্ষুধামন্দা, মাইগ্রেন থাকতে পারে, অবসাদ থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। এই সমস্যাগুলো টিউবারকুলার মারার একটা মানদণ্ড। দেয়ালে আমরা শিখছি সেটা। এরা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, তাদের অ্যালার্জি প্রকাশ হতে পারে। অল হেমোরোজিক, যেখানে দেখবেন রক্তস্রাব, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, গলা দিয়ে হোক, মলদার দিয়ে হোক, অল হেমোরোজিক কন্ডিশন আর টিউবার। অল রিকারেন্ট প্রবলেমস আর টিউবার। যে রোগটি পুনঃ পুনঃ ফেরত আসে, সেটি অবশ্যই টিউবার। আমি আমার আলোচনায় এখনো প্রবেশ করতে পারিনি, আমি একটু ধারণা দিলাম এদের স্বভাব কেমন থাকে একটু আলোচনা করে যাই। অসংযমপূর্ণ জীবনযাপনের অভ্যাস, নির্জীবনে বিতৃষ্ণা এবং নির্জীবন নষ্ট করার প্রবৃত্তি, প্রচুর চঞ্চলতা বিদ্যমান থাকে, প্রচুর পরিবর্তনশীল আচরণ করে। এদের সব কিছুতে পরিবর্তন, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ। এরা খুব ক্ষমাশীল, সহজেই ক্ষমা করতে পারে। এরা ভব ঘুরে, যেমন চেম্বারে আসছে আপনার একজনে ফোন করছে কারো বিপদ, সে ওই পোশাকেই 3 দিন 5 দিন দেখা চলে গেছে রোগী একজন নিয়ে, তার নিজে টাকা পয়সা খরচ করে সে আসছে অন্য কাজে, ওইখান থেকে চলে গেছে। টিউবারকুলারকে এই কারণে বলা হয় যে এরা হচ্ছে বিশ্ব নাগরিক, এরা কসমোপলিটান ম্যান বলা হয় এদেরকে, অর্থাৎ এরা বিশ্ব নাগরিক, এরা সবার জন্য, সব কিছুর জন্য, সব জায়গায়, সব কিছুর জন্য ভাবে। সবসময় এদের মনে উৎসাহহীন, অনেক সময় এরা খুব শান্তি থাকে না, এরা আশা হোপফুল থাকে, এরা স্বার্থপর থাকে, আবার নির্ভীক এবং এরা গর্বিত থাকে। এরা ঠান্ডা পছন্দ করে, আবার ঠান্ডা সহ্য করতেও পারে। এরা পরের উপকার করে, নিজের জীবনকে বাজি রেখে এরা পরের উপকার জন্য ঝাঁপিয়ে পড়ে, নিজের পকেটে টাকা খরচ করে আরেকজনের উপকার, নিজের আরেকজনের টাকা ধার করে নিয়ে আরেকজনকে ধার দেয়। এদের কর্মস্পৃহা থাকে সবসময়, শরীর দুর্বল, তারপরে তারা কাজে পিছিয়ে থাকতে চায় না।
এদের পর্যায়ক্রমিক রোগ আসে, রক্তস্রাব বলছি, এদের শরীর আক্রমণ যে শরীরের যে কোনো পার্টে হতে পারে। একটু সিরিজের কথা বলি, এটা আমি অলিখিত আলোচনা করতে, অলিখিত আমার এখানে নেই। সিরিজের কথা একটু বলি। যেসব বাচ্চারা দেরিতে হাঁটতে শেখে, এদের হাড় গুলো সহজে শক্ত হয় না, শিশুরা একটা পোশাক একটা খেলনায় সন্তুষ্ট থাকে না, ঘুমের মধ্যে সব বাচ্চারা কান্না করে। এরা জন্মে 2-3 মাস 4 মাস পর্যন্ত প্রায় পেটের পীড়ায় ভোগে, খাওয়া দাওয়া খায় ভালো, বাবা মা অভিযোগ করে, ডাক্তার আমার বাচ্চাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, দেখেন কত ভালো খাবার খাওয়াই, এর স্বাস্থ্য হয়। এরা গোসল করতে চায় কিন্তু গোসল ঠান্ডা লাগে, সর্দি হয়, সামান্য কারণেই এদের ঠান্ডা লাগে। এইসব বাচ্চাদের এরা খুব কন্ট্রারি মাইন্ড হয়, বিরোধপূর্ণ আচরণ করে, বাবা মার কথা শুনতে চায় না। রুব্রিক আছে এরকম কন্ট্রারি টু প্যারেন্টস, মানে এরা বাবা মার কথা শুনতে চায় না, যে হয় বলে তা উল্টা করে। অনেক সময় বাচ্চাদেরকে উল্টা বলতে হয়, ডাক্তার এদিকে আসতে বললে বলতে আমরা বলি ওদিকে যাও, তারপর সেদিকে আসি। এই কন্ট্রারি মাইন্ড থাকে কেউ বাচ্চাদের। এদের কান পাকে খুব সব, মানে দাঁত বসে যায়, যেহেতু সিপিলিটিক আছে তো এর সঙ্গে সংমিশ্রণ। এরা নিত্য নতুন বায়না করে, এরা খাবারেও বায়না করে, আজকে এটা খাবো না, কাল সেটা খাবো না, পরদিন এটা খাবো না, মানে পরিবর্তনশীল মনোভাব। আমরা আরো অনেক কথা টিউবার আসলে আমরা যদি কিছু প্রদর্শক লক্ষণ বলতে পারি, অনেক লক্ষণ আসতে এবার আমরা সেটা যাবো না। আমরা এবারে চলে যাবো একটু মনটা নিয়ে কথা বলি। এই টিউবারকুলারের মানুষগুলো আরোগ্যের ব্যাপারে সবসময় হোপফুল থাকে, এদের মেজাজ পরিবর্তনশীল থাকে, এরা নির্দিষ্ট কোনো জিনিস নিয়ে একইভাবে চিন্তা করতে পারে না। এক সময় ধীরে ধীরে এদের স্মৃতিশক্তি কমে আসে, যেহেতু এর পিছনে স্টেবিলিটি থাকে, এরা হিসাবে ভুল করে। কুকুর, এসব মানুষগুলো কুকুর, জীবজন্তু এবং ভূতের ভয় পায়। টিউবারকুলার বাচ্চারা কিন্তু প্রচুর ভূতের ভয় পায়, কুকুরের ভয় পায়, জীবজন্তুর ভয় পায়। এই মানুষগুলো কারো উপদেশ শোনে না, কারো উপদেশ দেওয়া পছন্দ করে না। এরা কখনো এদের ক্ষুধা থাকে বেশি, কখনো এক রাক্ষসতা থাকতে পারে, যে খাবারের সমস্যা সে খাবার বেশি খেতে চায়। এরা অস্বাভাবিক মাদকাসক্ত থাকতে পারে, উত্তেজক খাবার, ভালো ভালো খাবার খেতে চায় তারা। ঠান্ডা জাতীয় খাবার, দুধ মাখন পছন্দ করে, লবণ পছন্দ করে, শাকসবজিরা কম খায়, শাকসবজি খেলে সহ্য হয় না, তারা অভিযোগ করে। অন্ধকারে তাদের বৃদ্ধি হয়, বর্ষাকালে বৃদ্ধি হয়, ঝড় বৃষ্টির দিনে বৃদ্ধি হয়, রাত্রে বৃদ্ধি হয়, উপশম শুষ্ক আবহাওয়া এবং মুক্ত বাচ্চারা ভর। এইগুলো মোটামুটি আমি একটা উইদাউট আমার আলোচনার বাইরের কিছু কথা বলার ধারণা দিলাম, তাহলে আপনাদের এইটা বুঝতে সহজ হবে। এবারে আমরা আমাদের বইয়ে যাই। আমার হোমিওপ্যাথি শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স যে বই, সেই বইয়ে আমি কিভাবে সাজিয়েছি। আমি এখানে টিউবারকুলার একটি মিশ্র মায়াজম, জাস্ট টিউবারকুলার ডায়াবেটিস এই একটা মিশ্র মায়াজম হচ্ছে টিউবারকুলার। এটিকে আমরা ডায়াবেটিস হিসেবে জানলাম। এটি সোরা সিফিলিস এর মিশ্রণ। অনেকে অভিযোগ করেন যে টিউবারকুলারের সঙ্গে সাইকোসিসেরও কিছু প্রভাব আসে। তো আমরা আগে আলোচনা করলাম যে অধিকাংশের মতেই ক্লাসিক্যাল যারা আমরা প্র্যাকটিস করি সবাই ভাবেন ডাক্তাররা মনীষীরা
এই টিউবারকুলার ধাতুগত অবস্থা। এর মূল কথা হচ্ছে ক্ষয় হওয়া এবং পরিবর্তনশীলতা এবং অতৃপ্তি, ডিসস্যাটিসফ্যাকশন। টিউবারকুলার ফেলার জন্য এই যে ডিসস্যাটিসফ্যাকশনের কথা মনে রাখতে পারি, অতৃপ্তি, সব জায়গায় অতৃপ্তি, এরা কোনো কিছু নিয়েই সন্তুষ্ট হয় না। স্বভাব কেমন? যদি ঘন ঘন ঠান্ডা কাশিতে ভোগে, শরীর জীর্ণ শীর্ণ হয়, এদের বুদ্ধির খুব তীক্ষ্ণতা থাকে, এরা এক জায়গায় স্থির থাকতে পারে না, ভ্যাগাবন টাইপের হয় কিছুটা। এরা ট্রাভেল ডিজাইর করে, খুব ঘুরতে পছন্দ করে। আমরা এখন দেখি টিউবারকুলার ডায়াগনোসিসকে কি করে চেনা যায়। যেহেতু এটি মিশ্র বা জটিল মায়াজমের সংমিশ্রণ এই অবস্থাটি হয়, অধিকাংশ পণ্ডিতের মতে এটি সোরা, সিফিলিস এবং এদের সংমিশ্রণের তৈরি। কারো কারো মতে আগেও বলছি যে কিছু কিছু সাইকোসিসের মিশ্রণ থাকতে পারে, কেউ কেউ ধারণা করে আসে। সহজ কথা, আমরা সোয়া দেখছিলাম তো রেস্টলেস থাকে, অস্থিরতা থাকে, সিফিলিসে থাকে ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক থাকে। এই দুয়ে মিলে এই টিউবারকুলার ধাতুগত একটা অবস্থা প্রাপ্ত। এর মূল মন্ত্র হচ্ছে ক্ষয়, পরিবর্তন আর স্পিড এবং টিউবারকুলারের মূল কথাই হচ্ছে অতৃপ্তি এবং একটা পরিবর্তনশীলতা। তাহলে আমরা দেখি টিউবারকুলার মায়াজমকে চেনার জন্য মানসিক লক্ষণ অনুযায়ী এই মায়াজমের মানসিকতা খুবই বিচিত্র। মানে এই যে ধাতুগত যে অবস্থাটা বা ডায়াগনোসিস, যে এর মানসিক অবস্থাটা খুবই বিচিত্র। এরা অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু কখনো এরা এক জিনিসে সন্তুষ্ট থাকতে পারে না। আমরা আগেই বলছিলাম চেঞ্জেবিলিটি, তার একটা পরিবর্তনশীলতা এবং ডিজাইর টু ট্রাভেল, এরা খুব ভ্রমণ করতে পছন্দ করে। এরা এক জায়গায় বেশি থাকতে পারে না, এক কাজ, এক ডাক্তার, এক বাড়িতে এরা হাঁপিয়ে ওঠে, এক স্ত্রীতে, এক চাকরিতে, এক কাজে। এরা মনে করে, সব সময় চিন্তা করে কোথাও ঘুরে আসি, এই একঘেয়েমি জীবন আমার ভালো লাগে না। এদেরকে আমরা আগেও বলেছেন, এদেরকে বলা হয় কসমোপলিটান ম্যান, বিশ্ব নাগরিক। এরা সবার জন্য, সকলের জন্য, সব জায়গার জন্য। আমিও বলছি ডিসস্যাটিসফ্যাকশন, আমি আমার এই আলোচনার বাইরে কিছু কথা বলছিলাম। আমি এখানে প্রথমে আসছি চেঞ্জেবিলিটি এন্ড ডিজায়ার টু ট্রাভেল, অর্থাৎ পরিবর্তনশীলতা এবং ভ্রমণ পিপাসিতা, এইটা আসছে। এরপরে এদের অসন্তুষ্টি, অতৃপ্তি, পৃথিবীর কোনো কিছু দিয়ে সন্তুষ্ট হয় না। নতুন খেলনা পেলে শিশু ভেঙে ফেলে, আবার চায়। বড়রাও এদের এক জীবন নিয়ে, এক কাজ নিয়ে, এক পেশায় নিয়ে, এক স্ত্রী নিয়ে, এক খাওয়া দাওয়া নিয়ে, এক রান্না নিয়ে এরা সন্তুষ্ট হয় না। আরেকটা বিষয় খুব দেখবেন, এই টিউবারকুলার বাচ্চারা বয়সের তুলনায় এরা বেশি বুদ্ধিমান। এরা কথা বলে, বড়ের মতো কথা বলে, এদের মেধা খুব তীক্ষ্ণ হয়। যেহেতু সিভিলিটির মাধ্যমে সংমিশ্রণ আসে, এই ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার যেটাকে বলা হয়, অর্থাৎ ধ্বংসাত্মক রাগ থাকে টিউবারকুলার বাচ্চাদের মধ্যে। রাগ হলে জিনিসপত্র ভেঙে ফেলে, ছুড়ে মারে। এরা হয়ে গেলে জ্ঞান শূন্য হয়ে পড়ে। সেটা বড়দের ক্ষেত্রে সমস্যা, ছোটদের ক্ষেত্রে। এটা হয় কিন্তু এই যে টিউবারকুলারের মধ্যে
সিম্পিলিটিক মায়াজম থাকার কারণে তাদের এই ধ্বংসাত্মক প্রবণতা তৈরি হয়। ভয়ের কথা বলছি, এরা কুকুর বা বিড়ালের মতো হয়তো ভয় থাকে, কাল কুকুরে খুব বেশি ভয় পায়, ভূতেরও ভয়। এবার আমরা দেখি ফিজিক্যাল সিমটমস গুলো টিউবারকুলারের কি থাকে। শারীরিক ভাবে টিউবারকুলারের মায়াজম মানেই হলো শরীরে একটা ক্ষয়, বলছিলাম আগে ক্ষয় আসে, তার মধ্যে শুকিয়ে যাওয়া, ফুসফুসের দুর্বলতা, ফুসফুসের উপরে টিউবারকুলার মায়াজমের বেশি কাজ। এদের শরীরটা অধিকাংশ ক্ষেত্রে জীর্ণশীর্ণ থাকে, এরা প্রচুর খায়, বাবা মা অভিযোগ করে ডাক্তার বাবু এত খাওয়াই ভালো করি, বাচ্চারা স্বাস্থ্য ভালো না, দিন দিন বড়রাও দেখি অভিযোগ করে ওজন কমে যাচ্ছে, হাড় পচড়া দেখে যাচ্ছে, এর ঘাড় লম্বা হয়ে যায়, ঘাড়ে মাংস থাকে না, গায়ে গোস্ত থাকে না বলে অভিযোগ করে। আরেকটা অভিযোগ এদের মধ্যে শারীরিক ভাবে দেখা যায় টেন্ডেন্সি টু গ্যাস কোল্ড, ঠান্ডা লাগার প্রবণতা। এই মাল বা এই যে ডায়াবেটিসদের একটা বড় কথা হচ্ছে, প্রধান কথা হচ্ছে, অন্যতম কথা হচ্ছে ঠান্ডা লাগে। সামান্য আঘাতেই এদের একটু বাতাস বা একটু বাতাস লাগলেই সর্দি, কাশি, টনসিল, নিউমোনিয়া, 12 মাস কম বেশি এরা ঠান্ডায়। এরা অভিযোগ করে সামান্য ঠান্ডা লাগাইতে পারি না, সামান্য করতে পারি না, আবহাওয়া পরিবর্তন করলেও আমার ঠান্ডা লাগে। যেহেতু ফুসফুসে এদের ফাংশনটা বেশি, সেখানে এদের ফুসফুসের দুর্বলতা কাজ করে, এদের বুক সাধারণত চ্যাপ্টা বা সরু হয়, এদের যক্কা, টিবি বা হাঁপানি হওয়ার ঝুঁকি। এদের লক্ষণগুলো শারীরিক স্তরে প্রচুর পরিবর্তনশীল হয়। লক্ষণ যেমন রোগেরও ক্ষেত্রে পরিবর্তন ঘটে, আজকে রোগ কালকে সে রোগ, পরদিন রোগ। আবার যে রোগ শরীরে থাকে সেটি এক জায়গায় স্থির থাকে না, হাত হাঁটুতে, কাল ঘাড়ে, তারপর দিন মাথায়, তারপর দিন পায়ে, তারপর দিন উরুতে। এরা অভিযোগ করে করবো পেশাটা আজকে এখানে ছিল, ওখানে গেছে, সেখানে গেছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানবেন এই ক্ষেত্রগুলোতে টিউবারকুলার এই যে পরিবর্তন, স্থান পরিবর্তন, মন পরিবর্তন, সব জায়গাতেই টিউবারকুলারের একটা বিষয় থাকে। এই যে একটা কথা চরমরোগের ক্ষেত্রেও আমরা দেখি, যে দাউদ যদি হয়, কখনো দেখবেন আপনারা দাউদের জায়গাগুলো অনেকে অভিযোগ করে আগে আমার চর্মরোগ ছিল, চর্মরোগটা ভালো হয়ে যাওয়ার পরে এখন এটা মনে হয় ভিটিলিগো বা আমরা যেটাকে বলি ওই সেতি লিওকোডার্মা যেটাকে আমরা বলি বা ভিটিলিগো, এরকম হয়ে যায়। এটি আসলে সেটি নয়। যেখানেই আপনারা দেখবেন যেসব চর্মরোগের পরিণামে গিয়ে ওই আক্রান্ত জায়গা সাদা হয়ে গেছে, যেখানে স্বাভাবিক কারণ হয়েছে আমার সাথে মিশে যাওয়ার কথা, সেটি হয় না, সাদা হয়ে গেছে, সেই জায়গাটায় চর্মরোগে যখনই দেখবেন চামড়ার চর্মরোগের পরে চামড়ার কালারটা সাদা হয়ে গেছে, সেখানে জানবেন এখানে টিউবারকুলার মায়াজম প্রিডমিনেটিং প্রবল ভাবে কাজ করছে, এবং আপনাকে অবশ্যই অ্যান্টি টিউবারকুলার মেডিসিন সেই সব ক্ষেত্রে প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। খাবারে আমিও বলছি, আমরা এরা ঠান্ডা দুধ, লবণ, তরল খাবার, ধোয়া ওঠা খাবার, স্মোকেড মিট যেটাকে বলা হয় পছন্দ করে। তাহলে আমরা এনার ক্ষেত্রে একটু আলোচনা করি এক বাক্যে, এক নজরে। টিউবারকুলারের মূল কথা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, অতৃপ্তি এবং স্টেজ এবং ক্ষয় বা ইমাজিনেশন আমরা বলি, ইমাজিনেশন যেটাকে বলা হয়, ক্ষয়প্রাপ্ত হয়, পরিবর্তনশীলতা মনোভাব থাকে এবং অতৃপ্তি অনুভূতি, সাফোকেশন থাকে, দম বন্ধের ভাব থাকে, সবসময় মনে হয় মুক্ত বাতাস। এই কারণে টিউবারের রোগীরা হাঁটাচলা করলে খোলা বাতাসে তারা উপশম বোধ করে, কারণ তাদের মধ্যে সাফোকেশন থাকে। রাস বৃদ্ধি, বদ্ধ ঘরে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বিশ্রামেদের বৃদ্ধি হয়, খোলা বাতাস নড়াচড়ায় এরা আরাম দেয়। এরা
প্রতিভাবান হয়, কিন্তু আয়ু কমে যায় ভয়ের কারণে। মোমবাতির মতো দুই দিক থেকে চলে এবং দ্রুত শেষ হয়ে যায়। এরা প্রতিভাবান হয় বটে, কিন্তু ওদের আয়ু কম হতে পারে। বিশেষ চিহ্ন এদেরকে চেনা যায়, লম্বা সুন্দর চোখের পাতা এবং পিঠে বা বুকে নীল শিরা দেখা যায়। কখনো বুক চাওয়া থাকতে পারে, কখনো বুকটা সরু থাকতে পারে। আমি প্রত্যেক মায়াজমের ক্ষেত্রে হাতের নখ দেখেও মায়াজমকে চেনা যায়। এক্ষেত্রে টিউবারকুলার মায়াজমকে ডায়াথেসিসকে আমরা হাতের নখ দেখে কিছুটা চিনতে পারি। দেখবেন এদের নখ গুলো খুব চকচক এবং উজ্জ্বল থাকে, মনে হয় পলিশ করা। নখ দেখে আয়াত চেনা যায়, এদের নখটা কিছু টিয়ার ঠোঁটের মতো থাকে। নখে সাদা সাদা স্পট পড়ে। নখ সাধারণত চওড়ার চেয়ে একটু লম্বা হয় এবং সুন্দর আকৃতির। দেখতে সুন্দর হলেও যেহেতু সিম্পলিক মায়াজমের প্রভাব আছে তো প্রচন্ড ভাবেই, এই কারণে নখগুলো খুব সহজেই ভেঙে যায়। আবার ছোড়া অসুবিধায় এই নখগুলো পাতলাও থাকে। আমরা যেহেতু ডাক্তারি করি, এবারে দেখি টিউবারকুলার রোগীরা আমাদের চেম্বারে এসে কেমন কথা বলে এবং কেমন আচরণ করে। টিউবারকুলার ডায়াথেসিসের যেহেতু সোরা এবং সিফিলিটিকের সংমিশ্রণ, তাই এদের আচরণে আমরা দেখব সোরা অস্থিরতা থাকবে এবং সিফিলিটিকের হতাশাও থাকবে। উভয়ে এক অদ্ভুত মিশ্রণ এদের মধ্যে দেখা যায়। এরা আপনার চেম্বারে এসে তীব্র অসন্তোষ এবং পরিবর্তন প্রিয়তার একটা লক্ষণ দেখাবে। যেমন এরা চেম্বারে এসে প্রথমে হয়তো বলবে, তার আপনার কাছে আসার আগে আমি 10 জন ডাক্তার দেখাইতে যাবো, টেলিপতি মিলাইয়া। কারো শুধু কিন্তু তার কোনো কাজ টাজ হয়। এটা গল্প করবে ডাক্তার, কোথায় ডাক্তার কাছে, কোন ডাক্তার কাছে গেছে, কিভাবে দেখাইছে, এসব গল্প আপনাকে দেবে। ডাক্তারবাবু, আপনার ওষুধে কাজ হবে? গতবার অমুক ডাক্তার দেখিয়েছিলাম, তমুক ডাক্তার দেখিয়েছিলাম, 2 দিন খেয়ে ভালোই লাগছিল, পরে ভালো লাগে না বিধায় ওষুধ ছেড়ে দিয়েছি। আমি দ্রুত রেজাল্ট চাই। এটার কারণ কি? তাহলে ছোড়া আছে, ছোড়া সব কিছু চাই দ্রুত। টিউবারকুলার শিশুরা চেম্বারে আসে, দেখবেন ছোট একটা বাচ্চা 5-6 বছরের আচরণ করে বড়দের মতো। সে টেবিলের জিনিসপত্র গুলোকে খুব কৌতূহল নিয়ে দেখে এবং খুব উদ্দীপ্ত প্রশ্ন করে। তার মা কেমন ডাক্তারকে বলবে, ডাক্তার এটা কি, ওটা কি, এটা কি হয়? আপনার পাশে এসে আপনাকে প্রশ্ন করবে। এরা আপনাকে বলবে আমার কাছে জানতে পারে, তার বাবা মা বলা লাগবে না, ওই বাচ্চাই আপনাকে বলবে। আর কি করে? আমার আইসক্রিম খেতে ইচ্ছা করে। আর কি করে? আমার নিত্য নতুন জামা প্যান্ট পড়তেছে, বাবা কিনে দেয় না। বাবাকে বলে জুতো কিনে দেয় না, আমাকে একটা জুতো মাত্র কিনে দেয় না। এরকম তারা বলে। চেম্বার ঢুকেই এদের মধ্যে এরা মুক্ত বাতাস পছন্দ করে। যদি জানলা দেওয়া থাকে, ডাক্তারবাবু এই জানলাটা খোলা যায় না, এই ফ্যানটা একটু বাড়িয়ে দিতে পারেন না, জানলাটা খুলে দিতে পারেন না, আমার মনে হয় দম বন্ধ হয়ে আসছে, অভিযোগ করে। এরা ছোঁয়ার মতো শীতকাতর নয়,
যদিও তাদের ঠান্ডা লাগে, আবার গরমও তারা সহ্য করতে পারে। এরা সবসময় চায় খোলা বাতাস, এবং চেম্বারে এসেও সেই আচরণ সে করে। ডাক্তারবাবু, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আপনার সামনে বসে বলবে, ভাবছি একটু ভালো লাগলে কয়েকদিন ধরে আস, বুঝতে গেলে আমার শরীরটা ভালো থাকে। আমার কাছে আজকে একটা রোগী আসছিল, সেই রোগীটা পিত্ত ছেড়ে পাথর এবং প্রচন্ড ব্যথা। সে আমাকে একদিন কথা বলছে যে আমাকে প্রতি শুক্রবারে কোথাও না কোথাও ঘুরতে যেতে হবেই। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও আসছিল। আমি সেটা তাকে 200 দিচ্ছি আজকে 5 মাস। তার ব্যথাও হচ্ছে না, আর কিছু লক্ষণ ছিল টিউবারকুলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে, এবং 5 মাস যাবত আমার কোনো চেঞ্জ করি না। টিউবারকুলার 200 2 ডোজের উপরে ছিল, এই 5 মাস তার ব্যথা নেই। আমার কাছে জিজ্ঞেস করছে আমরা কি এখন টেস্ট করাবো? হ্যাঁ, টেস্ট করাবেন, আগামী মাসে আমাকে আলট্রাসাউন্ড দেখাবে। তার স্তর মনে করছে, তার দাও ধরছে দারুণ ভাবে। আমরা ওয়েট করছি, এখন দেখি কি 5 মাস যাবত ফাইটারের উপর আছে। তো এই যে আর দেখবেন এরা খুব মিষ্টি ব্যবহার করে, শুরুতে হাসি খুশি থাকবে, আপনার সঙ্গে কথা বলবে, কিছু সময় পরে অধৈর্য হয়ে যাবে এবং সে চেম্বার ঘুরে দেখবে, একটু তাড়াহুড়া করবে, আমাকে তাড়াতাড়ি দেখুন, আমার অনেক কাজ আছে, আমি এখানে যাবো সেখানে যাবো, এইসব শারীরিক লক্ষণ আমরা দেখি যে চোখের পাতা খুব লম্বা এবং পাকানো হয়, চোখগুলো চকচকে হয়, গায়ের রং ফসা স্বচ্ছ হতে পারে, কালো হতে পারে, কিন্তু শরীরটা একেবারে শুকনো হাড় বা বের করা থাকে। এরা যতই খায় গায়ে লাগে না। আমরা যদি টিউবারকুলার মাধ্যমে চেম্বারে কিভাবে বসে দেখি, এরা খুব মার্জিত কিন্তু চঞ্চল, এরা এক জায়গায় থাকে না, কথা বলে খুব বুদ্ধিদীপ্ত, স্পষ্ট এবং দ্রুত। তাদের মানসিকতা একটা পরিবর্তনশীল মানসিকতা, এক জায়গায় ভালো লাগে না, তারা অন্য কোথাও যাচ্ছে। ডাক্তারের কাছে তারা চায় একটু ভালো ওষুধ দেবেন, আমি যেন তাড়াতাড়ি আরম্ভ করি। এরা দ্রুত একটা ফলাফল চায়, তাদের দেরি সহ্য হয় না। বৈশিষ্ট্য কোনো ঠান্ডা লাগার শ্বাস বা ঠান্ডা। এবারে আমরা দেখি টিউবারকুলার মারাজনের রোগীরা যা যা বলে, এতক্ষণ সেসব কথাই বলে প্রায়। ডাক্তার, এক জায়গায় থাকতে আমার ভালো লাগে না, মনে হয় আমার দম বন্ধ হয়ে আসে, ওষুধ দিন, আমি আপনার ওষুধ নিয়ে একটু ঘুরতে যাবো, হয় পাহাড়ে যাবো, এখন একটু সমুদ্র সৈকতে যাবো, বান্দরবন যাবো, ঘুরতে যাবো, আমার ভালো লাগে না। কি বলবো, একটু ঠান্ডা হাওয়া লাগলেই, 2 বোতল হলেই আমার সর্দি কাশি ঠান্ডা লাগে। 12 মাস কম বেশি আমি ঠান্ডায় পড়ি। ডাক্তারবাবু কি বলবো, কিচ্ছু ভালো লাগে, কোনো কিছু দিয়ে আমাকে শান্তি দেয় না। এই ভালো বাড়ি, এই ভালো গাড়ি, এই স্ত্রী, কোনো কিছু দিয়ে আমি শান্তি পাই না। চিকিৎসা করেও আমি শান্তি পাই না, কোনো ওষুধে আমাকে শান্তি দিতে পারে না। এরা অভিযোগ করে আমার ঠান্ডার সমস্যা, এরপরে আমি যদি ঘরে জানলা দরজা বন্ধ করে থাকি, ডাক্তারবাবু মনে আমার দম বন্ধ হয়ে যাবে, মনে আমি মরে যাব। আমি সবসময় প্রচুর বাতাস পাই, সেটা বাইরের বাতাস হলে ভালো লাগে। কাঁচা লবণ খাওয়ায় তারা অভিযোগ করে, এরকম বলে। ডাক্তারবাবু ভাতে ডাক্তার আমার কাঁচা লবণ খেতে নিষেধ করে, কিন্তু আমি কাঁচা লবণ না খেয়ে পারি না। এমনকি আমার দুধ গরম দিলে আমার খুব রাগ, ঠান্ডা দুধের মধ্যে আমি একটু কাঁচা লবণ খাই।
আমার একটু রেস্টুরেন্টে গেলে একটু স্মোক করা মাংস বা পোড়া মাংস আমার খুব পছন্দ, আর একটু মাংসের চর্বি অংশটা আমি খুব পছন্দ করি। চর্বি জাতীয় খাবারকে আমার খুব ভালো লাগে। সারাদিন ভালো থাকে, এর সিকিউরিটি মার্জিন থাকে তাদের মধ্যে। এই বিছানায় শুতে যাই, অমনি আমার কাশি শুরু হয়ে যায়, অমনি আমার বুকের ঘর ঘর। এরা বাচ্চাদের বেলা অভিযোগ করে, ডাক্তারবাবু আমার ছেলেটা খুব বুদ্ধিমান, একবার করালেই সব মনে রাখতে পারে, কিন্তু সমস্যা হলো বইয়ের কাছে আমি 10 মিনিট বসিয়ে রাখতে পারি না, তার অনিচ্ছা হয়ে যায়। 10 মিনিট 15 মিনিট বসলেই সে উঠবে, একটু বলতে যাবে, তারপরে সে আবার পড়বে, কিন্তু সে খুব ভালো মনে রাখতে পারে। কিন্তু এক জায়গায় তাকে বেশি সময় রাখি আর পড়াবো, সেইটাই পারি না। রোগ নিয়ে অভিযোগ করে, আমার রোগটা এক জায়গায় থাকে না, একই রোগ থাকে হয় না, আজকে একটা কালকে একটা বদল একটা, তারপর দিন একটা, আবার যেটা হয় সেটা এক সময় এক ভাবে প্রকাশ। সবাই বলে ডাক্তারবাবু আমাকে কত সুন্দর দেখায়, আমার নিয়ে কোনো রোগ নাই, কিন্তু আমার ভিতরে যে কি অবস্থা সেটা কেউ বোঝে না। এই কথা প্রায় রোগীরা বলে, ডাক্তারবাবু কি বলবো, আমাকে যারা দেখে সবাই বলে আমি সুস্থ মানুষ, কিন্তু আমার ভিতরে যে কি অবস্থা এটা কেউ জানে না। সবসময় ভিতরটা অস্থির অস্থির অস্থির, কোনো ক্ষেত্রে আমি শান্তি পাই না। এরা একটা অভিযোগ প্রায় করে, সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মেজাজ খুব খারাপ, ইরিটেট থাকে, খিটখিটে থাকে। তখন কেউ কথা বললে আমি খুব রেগে যাই, আমার মুড খুব খারাপ থাকে। অভিযোগ করে পরিবারের সমস্যা লোকেরা, আমি রাতের বেলা খুব দাঁত কাটি, খুব কিরমির করি, আমার বাচ্চাটাও আমি দেখি রাতের বেলা খুব দাঁত কাটে। এরা আর একটা অভিযোগ প্রায়ই করে, তাদের হাত পায়ে জ্বালা। রোগী বলে ডাক্তারবাবু রাতে হলেই আমার পা দুটো জ্বলে যায়, আমি লেপের ভিতর শীতকালে পা রাখতে পারি, পা ঠান্ডা জায়গায় রাখতে। এরা অভিযোগ করে তার ছেলেপেলে নিয়ে, ডাক্তারবাবু আমার বাচ্চাটা খুব বিপদে আছে, তাকে মাসে খেলনা কিনে দিতে হয় 2000 টাকা, আজকে খেলনা ও খেলনা খুব ভাঙে, খেলনা গুলো ভেঙে ফেলে, বইগুলো ছিঁড়ে ফেলে, সে নষ্ট করার জন্য খুব ওস্তাদ। এরা ডাক্তারের কাছে প্রায় অভিযোগ করে, ডাক্তারবাবু আর যাই করেন আমাকে খুব দ্রুত সুস্থ করে দেবেন, আমি কিন্তু ফলটা চাই দ্রুত, নাহলে কিন্তু আমি ডাক্তার পারবো। এই ধরনের কথা কিন্তু আমরা নিয়মিত শুনি, কিন্তু আমরা কখনোই এগুলোকে উপলব্ধি করে ওষুধ নিয়ন্ত্রণ করতে পারি না। অনেক ক্ষেত্রেই এই যে ভাষ্য, এই ছোট্ট আলোচনা, এগুলো মনে রাখলে আমরা মায়াজমকে যথেষ্ট ভালোভাবেই চিনতে পারি। আমরা কেউ মায়াজম বিশেষজ্ঞ হব না, আমাদের দরকার দুই ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেটুকু প্রয়োজন মিটিয়ে রোগীর জন্য একটি মায়াজমেটিক ঔষধ নির্বাচন। যদি আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করি এবং যদি সেটি করতে গিয়ে মায়াজমকে ভালো না চিনতে পারি, ঔষধ সিলেকশনে আমরা বারবার ভালো করতে পারবো না এবং সেক্ষেত্রে আমরা ব্যর্থই। তো এই যে ছোট্ট 4টি মায়াজম নিয়ে 3টি মায়াজম এবং একটা ডায়াবেটিস, সোরাকে আমরা বলছিলাম এদের মধ্যে ভয় থাকে, উদ্বেগ থাকে, এদের মধ্যে ল্যাক থাকে, হাইপো থাকে, অরেস্কান্ডি থাকে, ইরিটেশন থাকে, ফিজিক্যাল ইরিটেশন, মেন্টাল ইরিটেশন থাকে। সাইকোসিসে মানুষটি বলে আমার রোগটাকে দেখাবো না, তাদের মধ্যে গোপনতা থাকে, তারা হাইড করে, তাদের ওভার গ্রোথ থাকে। সেগুলিটিকে মানুষটি বলছে আমি বাঁচতে চাই না, বাঁচার আগ্রহ সে হারিয়ে ফেলে।
কারণ এদের মধ্যে ডিস্ট্রাকটিভ থাকে, অধপতন হয়ে যায়, নৈতিকতা অধপতন হয়ে যায়। মানুষটি বলছে এখানে ভালো লাগছে না, চলো ঘুরে আসি। এদের মধ্যে টেনজিবিলিটি থাকে, আমরা যদি এই বিষয়গুলো মনে রাখতে পারি তাহলে আমরা সহজভাবেই কয়েকটি মায়াজনকে আমরা দেখি। সোরা দিনের বেলা বৃদ্ধি পায়, বিশ্রাম এবং গরমে প্রোগ্রাম হয়, সাইকোসিস বর্ষায় বৃদ্ধি পায়, নরাস এবং শুক্র দিন উপশম পায়, সিবিলিটি রাতে বৃদ্ধি পায়, দিনের আলোয় উপশম পায়। আর টিউবারকুলার বদ্ধ করে বৃদ্ধি হয় খোলা বাতাসে এবং ভ্রমণে। এই হলো মূলত আমার আজকের সংক্ষিপ্ত। আমি বইয়ে যেভাবে দেখেছি আমি ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে, হয়তো দু একটা কথা বেশি বলছি, আপনারা এটি দেখলে দেখবেন এই টিউবারকুলার আপনাদের একটা পরিষ্কার ধারণা। তো আজকে আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ। আমি চেষ্টা করি 1 ঘন্টার আগেই শেষ করতে প্রতিবারই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ স্যার। তো এ পর্যায়ে আমরা আমাদের সাথে বিভিন্ন ডাক্তাররা যুক্ত হয়েছেন, বিশেষ করে আমাদের সাথে আছেন মোহাম্মদ আব্দুল কাদের স্যার। প্রথমে আমি স্যারের কাছে যাব। স্যার, আজকের ক্লাস সম্বন্ধে আপনার মূল্যায়ন বা কোনো কিছু যদি যুক্ত করার থাকে প্লিজ স্যার। আব্দুল কাদের স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি তো একটু ডিস্টার্ব করছি আমার এখানে কারেন্টেও। আর স্যারের আলোচনা খুব গভীর মনোযোগের সাথে শোনার জন্য খুব আগ্রহ করে আসছি। তো টিউবারকুলার ধাতের বিশ্লেষণধর্মী আলোচনাটা স্যারে ধীরে ধীরে যেভাবে বলছেন, আসলে এটাকে আরো বিশ্লেষণের প্রয়োজন। এই যে স্যারের ক্ষেত্রগুলো দেখাইলেন, হতাশা, পরিবর্তনশীলতা, স্যারের কথাগুলোকে আর রিপিট করতে চাই না। এই ধরনের হাজারো সমস্যা থাকে তার, আচরণগত, আকাঙ্ক্ষাগত। তো স্যারের কাছ থেকে এই আলোচনাটি যদি আরো বিশ্লেষণের থাকে, তা পরবর্তী আরেকটা ক্লাস নিলে ভালো হবে। যতই আলোচনা করবে ততই নতুন নতুন শব্দ, নতুন নতুন উদাহরণ চলে আসবে, আমাদেরও একটু বুঝতে সুবিধা হবে। হোমিওপ্যাথিকে আজকেও আমি একটা কোথাও জানি দেখলাম যে গোটা পৃথিবীতে কেন স্বীকৃতি দেয় না। অনেক রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, কয়েকটা রাষ্ট্রে কিছু কিছু আছে, কতটুকু আছে, কত পার্সেন্ট হোমিওপ্যাথি চিকিৎসা করে নাই কেন? যে আমাদের এই বাক্যগুলো, এই বুঝ শক্তিগুলো আমরা যতটুকুই বুঝতে পারি, হোমিওপ্যাথি চিকিৎসকগণ তার হৃদয় দিয়া এই অবস্থাটা বুঝতে পারে। মূলত যে সুরা, সাইকোসিস, সিবিলিটিক, এগুলো হলো একটা অবস্থা, ক্ষেত্র তৈরি হয় যে এটা হৃদয় দিয়া বুঝতে পারে, এই জন্য এটাকে উপেক্ষা করে না। আর যারা বিরুদ্ধাচরণ করে তারা সরাসরি বলে যে এগুলির কোনো প্রমাণ নাই, ভিত্তি নাই, হোমিওপ্যাথি সেজন্য চিকিৎসা বিজ্ঞান নয়। তো এই মিশ্র মায়াজমের ক্ষেত্রগুলো অনেক বড়, অনেক বড়। স্যার যেভাবে বিশ্লেষণ করে এবং বইয়ে যেভাবে আছে তা তো আছেই। আবার যদি টিউবারকুলার দাঁতটাকে আর একটা সময় ধরে আলোচনা করেন, আরো ভালো লাগবে। সবার অভিমত থাকলে ভালো হবে, আর যদি না থাকে তো অসুবিধা নেই। আমি এতটুকু বলে আমার কথাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামতের জন্য। আমি স্যারকে উত্তর দিই। স্যার,
আমি যে এই মৌলিক মায়াজম নিয়ে মায়াজম নিয়ে বা ডায়াবেটিস নিয়ে কথা বলছি যেটুকু, আমি একটা সংক্ষিপ্ত ধারণা আমার বইয়ে দেওয়ার চেষ্টা করেছি। একেবারে ডায়াবেটিস এবং মায়াজম, সেখানে আমি সংকরণের মায়াজম নিয়েও মায়াজম নিয়েও আমি লিখেছি, সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং বেসিক লেভেলেও ধারণা। কিন্তু এইটা আসলে তো ব্যাপক জায়গা। তো যদি এই আলোচনা আমি ধারাবাহিক বই থেকে আলোচনা করছি, আমার বইয়ের পান্ডুলিপি থেকেই ধারাবাহিক কথা বলছি, যেন এই বইটা আমাদের হাতে পাবে যারা তখন তারা যেন একটু সেটা ভালো সম্মত ভাবে একটা বুঝতে পারে। সেই জন্য যদি কখনো সুযোগ হয় এর পরে, আমি অবশ্যই টিউবারকুলারের ব্যাপক আলোচনা জায়গা স্পেস আছে, সেটা আমরা নিশ্চয়ই, আপনি বলছেন, আমরা একদিন এটা নিয়ে একটু ব্যাপক আকারে কথা বলতে চাই। আমরা ধারাবাহিক আলোচনা শেষ করি, তারপরে আমরা একদিন এইগুলো নিয়ে আলাদাভাবে কথা কম্পারেটিভ আলোচনা আমি দেখাবো। টিউবারকুলারে একটা চমৎকার কম্পারেটিভ আলোচনা আছে, 4-5টা ক্লাস করলে আমরা এই মৌলিক 3টি মায়াজম এবং টিউবারকুলার ডায়াগনোসিসের একটা কম্পারেটিভ আলোচনা আমার কাছে আছে, সেটা অনেক ভালো এবং সেটি শুনলে খুব চমৎকার ভাবে সেটা বোঝা যাবে। আমরা যে সুযোগ পাই অবশ্যই পরবর্তী সময়টা নিয়ে কথা বলবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাই স্যারকে। তো আমাদের সাথে যুক্ত আছেন পরিতোষচন্দ্র হালদার স্যার। স্যার, আপনি যদি কিছু বলেন বা আপনার অভিমত যদি ব্যক্ত করেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। মডারেটর এবং সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং আমাদের যিনি আমাদেরকে কি বলবো, অর্থাৎ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন আমাদের 9টি গ্রহ ঘুরছে, আমরাও আমাদের একটা নক্ষত্রের মতো আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার নিহার রঞ্জন রায়, তার চারপাশে আমরা ঘুরছি, এরকম একটা বিষয় যে একটা নির্দিষ্ট কক্ষপথে। কারণ একটাই, আমরা হোমিওপ্যাথি ভালো করে শিখতে চাই, বুঝতে চাই, আদর্শ হোমিওপ্যাথি কি জিনিস সেটা আমরা তার আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি। তিনি সবসময় যে আলোচনা করেন সেটা একটা বাস্তব ধর্মী আলোচনা, এবং রোগীরা কিভাবে এসে চিকিৎসকের কাছে সুন্দর করে বলে সেই বিষয়গুলো উপলব্ধি করার একটা বিষয়। অনেকেই আমরা মুখে বলি কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি না, আর এই উপলব্ধি করতে পারি না বা রোগীরা রোগীর কথা এবং রোগীর কথার যে সারমর্ম এইটা বুঝতে পারি না বলেই আমরা প্রপার ট্রিটমেন্ট দিতে পারি না। তার আলোচনার মাধ্যমে আমরা রোগীর যে মূল কথার যে সারমর্ম এইভাবেই আমাদেরকে বুঝে নিতে হয়, তিনি সেটা আমাদেরকে তুলে ধরেছেন আমাদের মাঝে। তো দাদাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাকে। তিনি যেন পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি যেন আমাদের মাঝে এইভাবেই নিয়মিত হোমিওপ্যাথি শিক্ষার আলো আমাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। তার এসে নক্ষত্রের আলো সবার ভেতরে ছড়িয়ে যাক, এইটাই আমি পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আপনারা যারা জয়েন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জি, ধন্যবাদ জানাই আমাদের পরিতোষচন্দ্র হালদার স্যারকে তার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। তো এই পর্যায়ে আমরা হয়তো শেষ করতে পারি স্যার।